বাংলাদেশ ইজ আন্ডার টেররিস্ট অ্যাটাক। গতকাল জুলাইয়ের প্রথম সারির একটা জঙ্গি মারা গিয়েছে। তার সেই মারা যাওয়ার সংবাদ প্রকাশ হবার পর থেকে সারা দেশব্যাপী ম্যাসাকার হয়েছে। বিশেষ করে ঢাকায় একাধিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের গণমাধ্যম জগতের দুইটা পরিচিত গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা গণমাধ্যমের প্রধান কার্যালয় প্রথমে ভাঙচুর করা হয়েছে, এরপর অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। জলে পুরো একদম ছারখার হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রায় 40 জনের মতো গণমাধ্যম কর্মী আটকে ছিল। ভবনের নিচের তলায় আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু যারা উপরে কর্মরত ছিল, নাইট শিফটে ডিউটি ছিল, তারা সেখান থেকে বেরোতে পারেনি। বিদেশ থেকে দুইটা পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি, এই দুইটা ছেলে পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে জ্বালিয়ে দিল, ধ্বংস করে দিল। এদের দীর্ঘদিনের পরিকল্পনা। প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনের পক্ষপাতী। প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের পারপাস সার্ভ করে। প্রথম আলো এবং ডেইলি স্টার আওয়ামী লীগের দোসর। এ ধরনের একটা অভিযোগ এনে হাদিকে হত্যার পর প্রথম আলো এবং ডেইলি স্টারকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি খুব খুশি হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টিকারী দুজন ব্যক্তি ছিল, যারা 111 সৃষ্টি করেছিল, যারা 111 সৃষ্টির নেপথ্যের কারিগর, যারা সেই 111 থেকে সুদখোর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে চেয়েছিল, সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমান। তারা দুজন প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক। এই দুইটা বদমাইশ শেখ হাসিনা সরকার পতনের পর নানাভাবে কটূক্তি করেছে, তারা উৎসব পালন করেছে, তারা ব্যঙ্গ করে বলেছে প্রথম আলো ঠিক রয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। মাহফুজ আনাম এবং মতিউর রহমান, আপনাদেরকে বলতে চাই, এখন কেমন লাগছে? অনুভূতিটা আসলে কি আমাদেরকে একটু বলবেন? আপনার সেই গণমাধ্যম তিলে তিলে গড়া প্রথম আলো ধ্বংস করে দিয়েছে। মাহফুজ আনাম ডেইলি স্টার তিলে তিলে গড়া, রক্ত জল করে সৃষ্টি করেছেন, একদম আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং আপনার প্রতিষ্ঠানে কর্মরত যারা লাল বিপ্লবী সাংবাদিক ছিল, যারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানকে সমর্থন দিয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা সংবাদ ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের গুজব রটিয়েছে, তারা আজকে আটকা পড়েছে। জাইমা রহমান নামের একজন সংবাদ মাধ্যম কর্মীকে দেখলাম, সে শ্বাস নিতে পারছে না, ভবনের উপর তলায় যে কোনো সময় মৃত্যুবরণ করবে। সেটা নিয়ে সাংবাদিক জুলকার নাইন স্যার আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হুমকি দিচ্ছে, যদি গণমাধ্যম কর্মীদের কিছু হয় সেক্ষেত্রে পরিস্থিতি কখনোই ভালো হবে না। অনেকে বলছে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন জ্বালানো হয়েছে ডক্টর ইউনূসের সময় শেষের দিকে, ডক্টর ইউনূস আর টিকতে পারবে না। মাহফুজ আনাম এবং মতিউর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যম জগৎকে কলঙ্কিত করেছেন। আপনারা বারবার চেষ্টা করেছেন বাংলাদেশ নির্বাচিত সরকারকে কিভাবে সরিয়ে দিয়ে একটা স্বৈরাচারকে ঠাঁই দেওয়া যায়, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনারা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের নামে মিথ্যাচার করেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছেন। এই ফ্যাসিস্টের শাসনামলে 17 বছর আপনারা যাচ্ছে তাই করেছেন, যে কোনো ধরনের সংবাদ প্রকাশ করেছেন। একবারের জন্যেও ছাত্রলীগ কিংবা যুবলীগের কোনো নেতাকর্মীরা আপনাদের প্রথম আলো অফিস কিংবা ডেইলি স্টার অফিসের সামনে গিয়ে গরু জবাই করে নাই, কোনো ধরনের মব সৃষ্টি করে নাই। আপনারা যেই ফ্রাঙ্কেনস্টাইনকে টেনে নিয়ে আসছেন, ডক্টর ইউনূসকে 2007 সালে আপনারা দুজন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনাদের পশ্চিমা দালালদের সহায়তায় ক্ষমতায় বসাতে চেয়েছিলেন, কিন্তু ইউনূস 2007 সালে সেই রিস্ক নেয় নাই। কিন্তু 24-এ এসে ইউনূস আপনাদের সাথে সমন্বয় করে ঠিকই ক্ষমতায় বসে পড়েছে এবং ক্ষমতায় বসে আপনাদের দুইটা তিলে তিলে করা প্রতিষ্ঠানকে তার ভাড়াটে মব সন্ত্রাসীদেরকে দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, তাই না? শেখ হাসিনা ফেসিস্ট ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। শেখ হাসিনার শাসনামলে আপনাদেরকে কখনো মবের সম্মুখীন হতে হয়েছে? সিনিয়র সাংবাদিক নুরুল কবির, তাকেও মব করা হয়েছে। এই ঘটনাগুলোকে আপনারা দেখতে চেয়েছিলেন বাংলাদেশে? বাংলাদেশ না স্বাধীন করেছেন আপনারা, স্বাধীন বাংলাদেশ। বিদেশ থেকে দুইজন পলাতক ইউটিউবার, তারা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে। প্রতিনিয়ত উস্কানির ফলে এই তাদের ভাড়াটে যারা মব সন্ত্রাসী আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশের সবকিছু ধ্বংস করে ফেলতেছে। আজকে আবারও ধানমন্ডি 32-এ আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। একটা পুরা ভাঙা বাড়ি, এই বাড়িতে কি এমন আছে? এই বাড়ির প্রতি তাদের এত ক্ষোভ কেন? এটা আমরা খুবই ভালো করে জানি, তারা পাকিস্তানপন্থী, তারা পাকিস্তানের বীর্য থেকে সৃষ্টি। তাদের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার যে সূতিকাগার, সেটা নিয়ে ক্ষোভ থাকবে, আক্ষেপ থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই বাড়িতে তো ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখানে তো নতুন করে কিছু নাই। সেখানে বারবার আগুন দিয়ে কি বোঝানো হয়? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই আগুনকে দেখার পর এক প্রকার বাধ্য হয়ে রাস্তায় নেমে আসবে, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গণহত্যা চালাবেন। এই ধরনের প্রক্রিয়া যতবার চেষ্টা করেছেন ততবার ব্যর্থ হয়েছেন। সামনের দিনেও সেই প্রক্রিয়া আর আপনারা সফল করতে পারবেন না। গতকাল সারা দেশব্যাপী যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলায় বাংলাদেশের একাধিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা সরকার আছে, সেটা হোক বৈধ হোক অবৈধ,
সেই সরকার কোনো ভ্রুক্ষেপ নাই, যার যেটা খুশি, যার যেটা ইচ্ছা সে সেটাই করতেছে। ভারতীয় হাইকমিশন ঢাকায় যেটা অবস্থিত, সেখানে কিন্তু গত দুদিন পূর্বে হামলার জন্য গিয়েছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচণ্ড তৎপরতার কারণে তারা সেখানে হামলা করতে পারে নাই। গতকাল রাতে ভারতের হাইকমিশনের যে চট্টগ্রামের অফিস, সেখানে হামলা করা হয়েছে। সেইখানকার যে ডেপুটি হাইকমিশনার রাজীব রঞ্জন, তার বাসভবনেও হামলা করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় গিয়ে ঠেকবে? ভারতের হাইকমিশনে হামলা করা, তাদের হাইকমিশনারের বাসায় হামলা করা, সব কিছু কিন্তু ভারতের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্বে, যাই বলেন না কেন, এখানে হামলার সামিল। এখন ভারত কি করবে এটার প্রেক্ষিতে আমরা শীঘ্রই সেটা জানতে পারবো, এবং সুদখুর ইউনূসের পক্ষ থেকে এটার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখতে চাই। নাকি ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ডক্টর ইউনূস তার মব সন্ত্রাসীদের কারণে, সেটা এখন সময়ের অপেক্ষায়। ছায়ানটে আগুন দিয়েছে সে সন্ত্রাসী জঙ্গিরা, সেখানকার সকল কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং সেখানে যারা লাল বিপ্লবী শিল্পী ছিল, যারা গত বছর জুলাই আগস্টের উত্থানে সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল, তাদেরকেও বেত্রাঘাত করা হয়েছে, তাদেরকেও মব করা হয়েছে। এবং খুলনায় যে ভারতীয় হাইকমিশনের অফিস, সেখানেও হামলা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক 31 জন এমপি এবং মন্ত্রীর বাসায় হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর বাসায়, অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী নফেল, তার বাসায় আগুন দেওয়া হয়েছে পুনরায়, এবার নিয়ে 3বার হলো। শুধুমাত্র আগুন দিয়ে থেমে থাকেনি, সেখানে ভাঙচুর করেছে, লুটপাট করে নিয়ে গেছে। বাকি যেই অংশটুকু ছিল আর কি অবশিষ্ট, সেগুলাও নিয়ে গেছে সবকিছু এই জুলাই সন্ত্রাসীরা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ধানমন্ডি, এখানেও আগুন দেওয়া হয়েছে, এখানেও মব করা হয়েছে, এখানেও ভেঙে চুরে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সবশেষ যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশ, গতকাল বাংলাদেশের সে ইসলামী তৌহিদি জনতা, মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় একটা যুবককে, মহানবীকে কটূক্তির অপরাধে তাকে প্রথমে পেটানো হয়েছে, ঝুলানো হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে, সেখানে হত্যা নিশ্চিত করা হয়েছে। এরপর সেই যুবককে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। এই ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠী কিভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে। 2024 সালের 10 আগস্ট আমি ফেসবুকে লিখেছিলাম, এই যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করলেন, দ্বিতীয় স্বাধীনতা আপনারা উদযাপন করছেন, এই দ্বিতীয় স্বাধীনতা একটা সময় আপনাদের গলায় কাটা হয়ে বিঁধবে। আপনারা পরতে পরতে অনুভব করবেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কি জিনিস ছিলেন। কতগুলা দৈত্যকে তিনি বোতলবন্দি করে রেখেছিলেন গত 17টা বছর, দেশটাকে স্থিতিশীল রেখেছিলেন, দেশের নারীদেরকে সাবধানে চলাফেরার, অবাধে চলাফেরার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। দেশে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ছিল না, দেশে কোনো উগ্রপন্থী গোষ্ঠী এভাবে মব সৃষ্টি করতে পারে নাই। দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবার অপরাধে কাউকে অন্ততপক্ষে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয় নাই, কারো কবরস্থানে গিয়ে কেউ আগুন জ্বালানোর সাহসটুকু রাখে নাই। গতকাল সারা রাত এই যে জঙ্গি হামলা হলো, দুজন আন্তর্জাতিক মানের জঙ্গির তত্ত্বাবধানে, পিনাকি এবং ইলিয়াস, এই দুই দেশের বাইরে থেকে পরিকল্পিতভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারকে জ্বালিয়ে দিল। এতে আমি খুশি হয়েছি, কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। এরা বারবার গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মধ্য দিয়ে একটা ডিটেক্টরকে বসানোর চেষ্টা করেছে, এবং 2007 সালেও সেই চেষ্টা তারা করেছিল, বাট সফল হতে পারে নাই। 2024 এসে সফল হলো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে তারা ক্ষমতায় বসাইল ডক্টর ইউনূস, সেই ইউনূস তাদের প্রতিষ্ঠানকে আগুনে পুড়ে ছারখার করিয়ে দিল। এটা হচ্ছে প্রকৃতির বিচার। জুলাই জঙ্গি হাদি মারা গেছে, সৃষ্টিকর্তার ডাকে চলে গেছে, সারা দেশব্যাপী এনসিপির নেতারা আলহামদুলিল্লাহ বলে স্ট্যাটাস দিচ্ছে। তারা বলছে মহান আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে, শহীদি মৃত্যু, জুলাই বিপ্লব সম্পূর্ণ করতে হবে। সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজ সবাই স্ট্যাটাস দিচ্ছে। সার্জিসের প্রত্যেকটি স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে আছে, এবং সার্জিস সেটা বলেই দিয়েছে, আমরা এখন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, বিপ্লবের যে বাকি অংশ আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে। কি সম্পূর্ণ করবে? গৃহযুদ্ধ নাকি ভারতের সাথে যুদ্ধ? দুটার একটাই তো, এছাড়া তো আর কোনো কিছু আমি দেখছি না। 21 তারিখ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন, তাহলে কি 25 তারিখ তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না? সিম্পল একটা ব্যাখ্যা দিই আপনাদেরকে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, বিএনপি সব থেকে বড় শক্তি।
25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার কথা এবং নির্বাচন হলে বিএনপি যেভাবেই হোক হয়তো বা ক্ষমতায় যেত। জামাত তো নির্বাচন প্রথম দিক থেকে চাচ্ছে না। এখন তারেক রহমানের আশাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে জামাত হাদির এই ইস্যুটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারলে তারেক রহমান কি ভয়ে হয়তো বা বাংলাদেশে প্রবেশ করবেন না? নাকি জামাত পরিকল্পিতভাবে চাচ্ছে তারেক রহমান যাতে এই ভয়ে বাংলাদেশে ফিরে না আসেন, কারণ তারেক রহমান সাহসী ব্যক্তি না? হতে পারে আসলে একাধিক ষড়যন্ত্র চলতেছে। এই সরকার দারুণ গেম প্ল্যানিং করতেছে। হাদিকে হত্যার দায় দিয়েছে আওয়ামী লীগের উপর, আবার একটা অংশ বলতেছে মির্জা আব্বাস হাদিকে হত্যা করিয়েছে। এখন আওয়ামী লীগকে দায় দিয়ে বিএনপিকে কুণ্ঠাসা করা হচ্ছে বিভিন্নভাবে। মানে জামাত একটা মেটিকুলাস গেম খেলতেছে। এই গেম থেকে বিএনপি আসলে কিভাবে উতরাবে আমি বুঝতে পারছি না। এটা বিএনপির হাইকমান্ডের নেতারা ভালো বুঝতে পারবেন। শুনেছি গতকাল রাতে মির্জা আব্বাস তার বাসা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে নিরাপদে। বাসায় থাকাটা তিনি নিরাপদ মনে করেন নাই। বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায় আমি একজন ব্যক্তিকে দেব, সেটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকার যদি চাইতেন 5 আগস্টের পর বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন। ওয়াকার যদি চাইতেন তার পুরো বাহিনীকে দিয়ে বাংলাদেশের সবকিছু স্থিতিশীল করতে পারতেন। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে কোনো মবের সংস্কৃতি সৃষ্টি হতো না। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে পারতো না। ওয়াকার যদি চাইতেন ইউনূস স্বৈরাচারী হয়ে উঠতে পারতো না। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী জঙ্গি উগ্রবাদী শক্তি তাদের আস্ফালন দেখাতে পারতো না। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে কখনোই নিরপেক্ষ সাধারণ মানুষের উপর মব হতো না। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে গণমাধ্যমগুলো নিয়ন্ত্রিত হতো না কোনো বিশেষ গোষ্ঠী কর্তৃক। ওয়াকার যদি চাইতেন প্যারিস থেকে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুইটা ইউটিউবার, দুইটা সন্ত্রাসী বাংলাদেশে মব আক্রমণ করতে পারতো না। ওয়াকার যদি এনসিপিকে নিয়ন্ত্রণ করতে পারতেন সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরাও মব সৃষ্টি করার সাহস পেত না। ওয়াকার যদি গোপালগঞ্জ ইস্যুতে সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারকে আইনের কাঠগড়ায় আনতেন তবে সেনাবাহিনী স্বৈরাচারী আচরণ করতে পারতো না। তবে এনসিপির সেই তথাকথিত সন্ত্রাসীরা বাংলাদেশে এ ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারতো না। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে নির্বাচন আরও কয়েক মাস আগেই হয়ে যেত। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে বাংলাদেশে সব কিছু ঠিক করে একটা জাতীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে, কিংবা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে সংবিধানে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে বাংলাদেশকে স্বাভাবিক গতিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নিতে পারতেন। ওয়াকার যদি চাইতেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে সুদখোর ইউনূসকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়ে বাংলাদেশের সব জঙ্গিদেরকে ভেতরে বাক্সবন্দি করে বোতলবন্দি করে বাংলাদেশটাকে স্বাভাবিক করতে পারতেন। আজকের এই প্রেক্ষাপট, আজকে বাংলাদেশে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এই অ্যাটাকের জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকার। আমি এই ব্যক্তিকে দোষ দেব, আমি ইউনূসকে দোষ দেব না। ইউনূসের বাপের সাধ্য ছিল না ওয়াকারের সহায়তা ছাড়া বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করা। এই এনসিপির তথাকথিত টুকাই জঙ্গিদের বাপের সামর্থ্য ছিল না ওয়াকারের সমর্থন ব্যতীত বাংলাদেশে এই আচরণগুলা করা। ওয়াকার নীরবে সম্মতি দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব চালানোর জন্য। ওয়াকার নীরবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য। প্রত্যেকটা হত্যার দায় ওয়াকারকে নিতে হবে। এমনকি হাদি হত্যার দায়ও একদিন ওয়াকারকে নিতে হবে, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা নষ্ট করেছে, অবাধে অস্ত্র নিয়ে চলাফেরা করতেছে। সবকিছু হয়েছে ওয়াকারের কল্যাণে। ভারতীয় হাইকমিশনে হামলা, ভারত 21 ডিসেম্বরের মধ্যে সকল পর্যায়ের যারা বাংলাদেশে এই মুহূর্তে উপস্থিত আছে ভারতীয় নাগরিক, বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য বলেছিল। হয়তোবা আগামীকাল বা তার পরের দিন সবাইকে বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে। এরপর আরও যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে তাদেরকেও এই দেশ থেকে তুলে নেওয়া হবে। পশ্চিমা যারা আছে তারাও চলে যাবে। দুদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল সুদখোর ইউনূস বাচ্চা বাংলাদেশের পাসপোর্টটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বৃদ্ধ বয়সে এত লোভ ক্ষমতার, এত অর্থের লোভ, পুরো বিশ্বকে চিটারি বাটপারি করে নিয়ে এসে এখন বাংলাদেশ থেকে লুটে পুটে খাচ্ছে। কত টাকা লাগে সুদখোর ইউনূসের, এটাই আমার মাথায় আসছে না। পরিকল্পিতভাবে কি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দিল, প্রতিবেশী রাষ্ট্রের সাথে দাকম্র সম্পর্ক সৃষ্টি করে দিল। ভারতের হাইকমিশনে হামলাটা ভারত কিভাবে নেয় সেটা দেখার অপেক্ষায় থাকেন। পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, 1 লক্ষ জলদি পূরণ করে দেন। ভালো থাকবেন। অবশ্য ভালো থাকার কথা বলে লাভ নাই, কারণ আমার ম্যাক্সিমাম দর্শক যেহেতু বাংলাদেশি, বুঝতে পারছি আমরা আপনারা কেউ ভালো নাই। তারপরেও চেষ্টা করেন ভালো থাকার। ধন্যবাদ।